সুপ্রভাত বন্ধুরা। আজ ৮ মে শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। আজকের মুখবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: তিস্তা প্রকল্প নিয়ে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ। নদীতে সেচ প্রকল্প বাস্তবায়িত করতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে ঢাকা। প্রসঙ্গত, তারেক রহমানের বিএনপি ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় প্রথমবার চীন সফরে গিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিল রহমান। এই সফরেই চীনের সঙ্গে তিস্তা প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই সফরে দুদেশের মধ্যে যে বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে তিস্তা প্রকল্পের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেওয়ার পাশাপাশি তিস্তা নিয়ে চীনের সহযোগিতাও চাওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম বিএসএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে ফ্রান্সের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফরাসি শিপিং কোম্পানি সিজিএম জানিয়েছে, হরমুজ অতিক্রম করার সময় স্যান অ্যান্টনিও জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজন নাবিক আহত হয়েছেন এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ আশা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বরিষ্ঠ মার্কিন কর্মকর্তা এই কথা জানান। ইরাকের ক্ষমতাসীন জোট নতুন প্রধানমন্ত্রী হিসেবে আলী আল জাহিদির নাম প্রস্তাব করলে তিনি দ্রুতই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অভিনন্দনও পান। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিক ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা বন্ধ করে দিতে পারে। চীন আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারে ইরানের অধিকারকে সমর্থন জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন কথা বলেন। যুদ্ধ শুরুর পরেই প্রথম দুদেশের শীর্ষ কূটনীতিকদের সরাসরি বৈঠক হলো। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আহ্বানে দ্রুত সাড়া দিয়ে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা উচিত। তিনি বলেন, চীন মনে করছে দ্রুত পূর্ণ যুদ্ধবিরতি প্রয়োজন এবং আবারও যুদ্ধ শুরু হওয়া অনাকাঙ্ক্ষিত। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে বন্ধে দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতার স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি সূত্রটি রয়টার্সের কাছে সেই খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সমঝোতার খসড়া অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর থাকা সব বিধিনিষেধ তুলে নেবে। এই সমঝোতা স্মারকের অনেক শর্তই চূড়ান্ত চুক্তির ওপর নির্ভর করছে, ফলে আবারও যুদ্ধ শুরু বা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরির আশঙ্কাও থেকে যাচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের গাড়ি খাতে আবারও 25% শুল্ক আরোপের পরিকল্পনা করছে, যা বিলাসবহুল গাড়ির বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, হোয়াইট হাউস এই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এর ফলে গত আগস্টে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া শুল্ক কমানোর চুক্তি কার্যত বাতিল হয়ে যাবে। আসছি দেশের খবরে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের সরকার গড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যপাল রাজেন্দ্র আর্যকরের সিদ্ধান্তে। সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আহ্বান জানান রাজ্যপাল। সেই সঙ্গে শপথের পর নির্ধারিত দিনে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হয় নতুন সরকারকে। কিন্তু তামিলনাড়ুর রাজ্যপাল এই প্রচলিত পথে না হেঁটে তিনি টিভিকে প্রধান বিজয়কে আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছেন। তামিলনাড়ুতে 234 আসনে
আগামীর বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক নাম্বার হলো 118 বিধায়কের সমর্থন। ত্রিশঙ্কু বিধানসভায় সবচেয়ে বেশি 108টি আসনে জয়ী হয়েছে অভিনেতা বিজয়ের পার্টি। 2 বছর বয়সী তামিলিগা ভেট্টি কাজাখাম টিভিকে। রাজ্যপালের এই সিদ্ধান্তের পিছনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বিশেষ কৌশল কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখযোগ্য হলো কংগ্রেসের 5 এবং 2 কমিউনিস্ট পার্টি সিপিআই ও সিপিআইএম এর 4 বিধায়ক বিজয়কে সরকার গড়তে সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। আঞ্চলিক দল ভিসিকে বুধবার ঘোষণা করেছিল তারাও বিজয়কে সমর্থন দেবে, যদিও তারা বলেছে বিজয়ী দলকে লিখিতভাবে তাদের সমর্থন চাইতে হবে। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 68 লক্ষ বার সাইবার হানা হয়েছে। বিশেষ করে গত সোমবার ওয়েবসাইটে যে অংশে ভোটের ফলাফলের তথ্য আপলোড করা হচ্ছিল, মূলত সেই অংশই সাইবার হামলাকারীদের নিশানায় ছিল। বুধবার এমনটাই জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ জানান, ভারত এবং বিদেশ থেকে এই সাইবার হানা চলেছে, কিন্তু হামলাকারীরা কিছুই করে উঠতে পারেনি। অত্যাধুনিক প্রযুক্তি থাকায় হামলাকারীদের সব চেষ্টাই বিফলে গিয়েছে। সবকটি হানায় প্রতিহত করা সম্ভব হয়েছে। পাঞ্জাবের জোড়া ব্লাস্টের জন্য বিজেপিকে অভিযুক্ত করে মামলার মুখে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী মান। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাঞ্জাবের জোড়া বিস্ফোরণ। মঙ্গলবার রাতে জলন্ধরে বিএসএফ হেডকোয়ার্টার্সের বাইরে পার্ক করে রাখা একটি স্কুটিতে বিস্ফোরণ ঘটে। তাতে কেউ হতাহত না হলেও বিস্ফোরণের অভিঘাতে আশেপাশে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। পুলিশের প্রাথমিক বক্তব্য ছিল গুরপ্রীত সিং নামে বছর 22-এর এক ডেলিভারি এজেন্ট ওই স্কুটি রেখে কাজে গিয়েছিলেন। মেকানিক্যাল কোনো সমস্যার জন্যই বিস্ফোরণ ঘটে। এরপর রাত 10টা নাগাদ অমৃতসরের খাসায় আর্মি ক্যাম্পের কাছেও একটি বিস্ফোরণ ঘটে। তা নিয়েও তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার সকালে আচমকায় পাকিস্তানি মদতপুষ্ট খালিস্তানপন্থী সংগঠন খালিস্তান লিবারেশন আর্মি জলন্ধর বিস্ফোরণের দায় স্বীকার করে নেওয়ার অন্য ধরনের সন্দেহ ঘনীভূত হচ্ছে। হিংসায় উত্তপ্ত মণিপুরের 2টি জেলা। হিংসার আগুনে পুড়ে ছায় একাধিক গ্রাম। বৃহস্পতিবার ভোরে ভারত বার্মার সীমান্তবর্তী অঞ্চলে কাঞ্জাম জেলার 3টি গ্রাম জ্বালিয়ে দিয়েছে উগ্রপন্থীরা। অন্যদিকে এদিন সন্ধ্যায় উখরুল জেলায় 2 পক্ষের গুলির লড়াইয়ে এক সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও ধরপাকড়ের কোনো খবর নেই। বুধবার থেকেই কামজাং জেলা উত্তপ্ত হয়ে ওঠে। মূলত নাগা নিবিড় গ্রামগুলিতে টার্গেট করে হামলা শুরু করেছে উগ্রপন্থীরা। মণিপুরে বর্তমানে বিজেপি সরকার বরখাস্ত করে নতুন করে ভোটের দাবি তুলেছে বিরোধীরা। ত্রিপুরার আগরতলায় পুর কর্মচারীদের ঘুষ দাবি, লকআপে নির্যাতন, থানার সিসি ফুটেজ দেখে সরকারের জবাবদিহি চাইল হাইকোর্ট। অমানবিক শ্রমকোড চালু হয়েছে আইএলএসে। প্রতিবাদে নেমেছেন কর্মীরা। চলছে বিক্ষোভ। বঞ্চনার বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান। ভারতের সঙ্গে একাধিক সমঝোতায় স্বাক্ষর ভিয়েতনামের। উত্তরপ্রদেশে গত 48 ঘন্টায় পুলিশের 35 এনকাউন্টারে নিহত 3। ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক নিয়ে তৎপর নয়াদিল্লি। 3000 অভিবাসী নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে অনুরোধ জানালো ভারত। এখন রাজ্যের খবর। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হতেই নিয়ম মেনে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল আর.এন. রবি। এক বিবৃতি দিয়ে তিনি বলেন, ভারতের সংবিধানের 174 অনুচ্ছেদের 2 ধারার খ উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আমি 2026 সালের 7ই মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি। বিজেপির কাছে শোচনীয় পরাজয় হয় মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূলের। পরাজয় মেনে নিতে পারেননি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, তাকে এবং তার দলকে জোর করে হারিয়ে দিয়েছে গেরুয়া শিবির। মমতা ব্যানার্জি নিষ্ফল আক্রোশে দাবি করেছেন 100টি গণনা কেন্দ্র বিজেপি লুট করেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই জয়ের পর ভোট চুরির অভিযোগ তুলে মমতা ব্যানার্জি পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল আর.এন. রবি এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ 2026 সালের নির্বাচন প্রক্রিয়ার সমাপ্তি হলো। এদিন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করলেন। এশায়ার ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। সুপ্রিম কোর্টের নির্দেশে যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল সেই কমিটিতেও ছিলেন তিনি। জানা গিয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই ইস্তফাপত্র দিয়েছেন।
শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের মৃত্যুতে থমথমে চণ্ডীপুর এলাকা। মৃত চন্দ্রনাথ রথের বাড়ি চণ্ডীপুর ব্লকের কুলুপ গ্রামে। আদতে শান্ত পরিবেশের একটা গ্রাম ক্ষোভে ফুঁসছে। এই ঘটনার পর থেকে এই গ্রাম সহ চণ্ডীপুর ব্লকের একাধিক তৃণমূল নেতারা ঘরছাড়া। চণ্ডীপুর বাজার থেকে ঈশ্বরপুর হয়ে কুলুপ গ্রামে যেতে হয়। বাজার থেকেই সাধারণ মানুষের চোখে মুখে থমথমে ভাব। কেউ সহজে মুখ খুলছে না। চন্দ্রনাথ রথের মৃত্যুতে সংখ্যালঘুদের মধ্যেও একটু ভয় রয়েছে। এদিন কুলুপ গ্রামের কয়েকজন জানালেন, বুধবার শুভেন্দু অধিকারীর সাথে নন্দীগ্রামে এসেছিলেন চন্দ্রনাথ। ফেরার পথে চণ্ডীপুরে একটি গেস্ট হাউসে বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা সভাতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে মায়ের সাথে দেখা হয়। একসাথে খাওয়া দাওয়া করে কলকাতা ফিরছিলেন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এক আত্মীয়র অনুষ্ঠানে আসার কথাও ছিল চন্দ্রনাথ রথের। তিনি শান্ত ও মিশুকে স্বভাবের ছিলেন বলেই জানান প্রতিবেশীরা। উল্লেখ্য, এর আগে প্রদীপ ঝা, শুভব্রত চক্রবর্তী, পুলক লাহিড়ী নামে 3 ব্যক্তির মৃত্যু হয়, যারা শুভেন্দু অধিকারীর সিকিউরিটি গার্ড ও ছায়াসঙ্গী ছিলেন। এরা প্রত্যেকেই শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের ও বিশ্বস্ত ছিলেন। গ্রামের মানুষের দাবি, শুভেন্দুবাবুর উচিত এর আগে ওনার সিকিউরিটি গার্ড সহ আত্মসহায়ক যাদেরই খুন বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই ঘটনার সাথে সাথে সেগুলোর তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। বৃহস্পতিবার 7 মে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিধাননগর রোড স্টেশনে অবৈধ দোকান ও স্টল করা হয়েছে, যা রেলওয়ে আইন অনুযায়ী শাস্তিযোগ্য। তাই সমস্ত দোকান ও স্টল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশে। কোনো পুনর্বাসনের উল্লেখ নেই। বিধাননগর স্টেশনে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ রুখতে জনতার কাছে আবেদন জানালেন বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিধাননগর স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের নোটিশ দেওয়ার ঘটনায় তিনি সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন। পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের চেষ্টা রুখতে এর আগে বিভিন্ন এলাকায় বামপন্থীরা বিক্ষোভ দেখিয়েছেন। মুর্শিদাবাদে লেনিন মূর্তি ও হগ মার্কেটে দোকানপাট ভাঙচুরের ঘটনায় দায়ের জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। 8ই মে মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। স্নাতকোত্তর স্তরে এক পড়ুয়া এই মামলা দায়ের করেছেন। নির্বাচনের ফলাফলের পর যেভাবে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর আইনজীবী ঋতঙ্কর দাস জানিয়েছেন, আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যেই পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও রাজ্যের অন্যত্র যেখানে যেখানে এই ভাঙচুরের ঘটনা চলছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। শেষে খেলার খবর। ভারতের ছোটখাটো খেলার ক্রীড়াবিদদের দুর্দশার আরও একটি চিত্র প্রকাশ্যে এলো বৃহস্পতিবার। লক্ষাধিক টাকা দামের পোল বাঁচাতে অন্ধ্রপ্রদেশের চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারতে হলো 3 ক্রীড়াবিদকে। পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়েও মিলল না সুরাহা। উল্টে পদে পদে হেনস্থা করা হলো। শেষ পর্যন্ত 3 ক্রীড়াবিদকে ছাড়াই ছেড়ে গেল ট্রেন। আর্চারি বিশ্বকাপ স্টেজ 2-এ ভারতের জন্য দিনটি ছিল মিশ্র অভিজ্ঞতার। একদিকে মেয়েদের রিকার্ভ দল সেমিফাইনালে 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে 5-1 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে। স্বর্ণপদকের লড়াইয়ে তারা চীনের মুখোমুখি হবে। ভারতের পুরুষ রিকার্ভ দল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাছে 2-6 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।